অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সোসাইটি, আমাদের সিস্টেম একা করে দিতে চাইবে। তাই তো আমাদের হাতে অ্যান্ড্রয়েড, তাই তো আমাদের হাতে রিল স্ক্রোল, সারা পৃথিবী দেখতে পাচ্ছি হাতের মুঠোয়। দুজন ভালো অ্যাক্টর ছিল আমার হাতে, বিমল আর চিত্রাঙ্গদা। ওরা ওই যে ওরা শুধু হাত পা দিয়ে অভিনয় করেনি। প্রেম মানেই তো জড়িয়ে ধরা চুম খাওয়া নয়। আমরা যেভাবে বড় হয়েছি, আমার প্রচণ্ড ভালো লাগে এই পুরনো সিম্পল যে ভালো লাগাগুলো একে অপরের ছিল, যেটা এখন নেই। ক্রাইসিসটার মধ্যে থেকে কি করে নিজের পারপাসটাকে খুঁজে ভালোভাবে থাকা যায়, সেটাই কিন্তু অনেক দিন পরে। মানে একটা লোক আনন্দ খুঁজতে গিয়ে শুধু একটা গোটা কেকে হ্যাপি বার্থডে হ্যাপি লেখাটা খায়। বাইরেতে খুব বৃষ্টি, কিন্তু তাও মনের ভেতর বাঁধছে ঘর। স্মৃতির সঙ্গে অনেক দিন পরে দেখা হলো, নিজের সঙ্গে অনেক দিন পর। তো প্রথমেই অনেক দিন পরে যদি এই নামটা নিয়ে বলা হয়, এটা তো অনেক কিছু তো বানানো যায়, এরকম একটা সহজ সরল নাম অনেক দিন পর যেটা বিভিন্নভাবে ইউজ করা যায়, সে নামটা বেছে নেওয়া কেন? ওই সহজ সরল গল্প বলারই চেষ্টা। তাই অনেক দিন পর, অনেক দিন মানে ওই আমাদের ভালো থাকাগুলো দুম করে হয় না তো, অনেক দিন পরে গিয়ে হলেও একটা ভালো থাকা হয় বা ভালো থাকার চেষ্টা করা যায়। তাই অনেক দিন পর। আর তোমার কাছে অনেক দিন পর যদি প্রথমেই নামটা যখন এসেছিল, তোমার মধ্যে কি স্মৃতিটা এসেছিল বা কি মনে হয়েছিল? হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন মার্ক? আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম, খুব ভালো লাগা কাজ করেছিল। তার কারণ যে কোনো অভিনেতার কাছে একটা বেটার সুযোগ পাওয়াটা তার জীবনের এতদিনের পরিশ্রমের পারপাস। তো সেই ভালো লাগা, এক্সাইটমেন্ট প্রথমে খুবই উচ্ছ্বসিত হয়ে পড়েছিলাম আর কি। এই কারণ আগে যে সমস্ত কাজগুলো করেছি তার থেকে আমরা চাই সবসময় পরের বারটা যাতে বেটার কিছু হয় জীবনে, বা জীবনে কোনো বেটার কিছু ঘটে। তো সেই ঘটনাটা ঘটে গেল এবং খুবই 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 ভালো লেগেছিল আমার। সৌরভ তো অনেকদিন পরে ট্রেলারটা দেখে যেটা মনে হচ্ছিল, ইটস মানে ফিল্মের থেকে বড় এটা যেন একটা ওয়ে অফ লাইফ। মানে সবাই কোনো একটা রাস্তা দিয়ে গিয়ে ভালো থাকার খোঁজটা পাচ্ছে, ওই একটা নিশ্চিন্তিপুরে পৌঁছানোর চেষ্টা করছে। তোমার কাছে এই রাস্তাটা তৈরি হয়েছিল কীভাবে? মানে কোনো গল্প, কোনো ঘটনা যেটা তোমার মনে হয়েছিল বা এটা তো বলা যায় না, মানে অনেকগুলো জিনিসের তো সংকলন, তারপরে একটা ছবি তৈরি হয়, সেগুলো কী ছিল? আমার মূলত এটা স্ট্রাইক করেছিল এই গল্পটা বলার কারণ হিসেবে যদি জিজ্ঞাসা করো, যে এখন আমরা সবাই বেশ খুব সেলফ ওরিয়েন্টেড হয়ে গেছি, তো খুব সেক্লুডেড, শুধু নিজের ভালো, নিজেরটা, সারাদিন নিজের ফোনেই নিজে ডুবে বসে আছি, নিজের যতটুকু নিজের পরিধির মধ্যে সবটা ভালো রাখার চেষ্টা। এটা তো ছিল না এরকম সোসাইটিটা। মানে প্রতিটা মানুষ বাঁচত প্রতিদিন পাশের বাড়ির খবর নিয়ে, একটা পাড়ার খবর নিয়ে, একসাথে আড্ডা মেরে গল্প করে। সেগুলো তো মিসিং। যৌথ পরিবার হতে পারে, নানান রকম জিনিসপত্র মিসিং, এখন আর নেই, কমে গেছে। মিসিং বলবো না, আমার পাড়ায় এখনও আড্ডা আছে, ও আড্ডা মারে পাড়ায়, ও যেখানে থাকে, যেখানে বড় হয়েছে, সেখানে এখনও আড্ডাগুলো বর্তমান। শুধু তো কলকাতাটা পশ্চিমবঙ্গ নয়, কলকাতার একটা ছোট্ট পার্ট পশ্চিমবঙ্গ। তো বাকি সব জেলায় এখনও সেই আড্ডা, পাড়ার ঠেক, এগুলো বর্তমান। ক্লাব ঘরে ক্যারাম বোর্ড খেলা বা একটা রবিবারের সকাল রক্তদান শিবির আয়োজন করা, এইগুলো তো সাংস্কৃতিক, এগুলোই তো দেখে বড় হয়েছে। তো এগুলো একটু কমছে মনে হয়েছে, যে একজন আরেকজনের সঙ্গে থাকাটা কমছে। তো তখন আমার মনে হয়েছিল যে একটা এরকম গল্প বলার চেষ্টা করি, গল্প না, এরকম কয়েকটা মুহূর্ত মানুষের কাছে দেখানোর চেষ্টা করি, যেটা সেক্লিউশনের কথা বলবে না, ইনক্লুশনের কথা বলবে, একসাথে হওয়ার কথা বলবে। তো এইটাই উদ্দেশ্য ছিল। প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সোসাইটি, আমাদের সিস্টেম একা করে দিতে চাইবে। তাই তো আমাদের হাতে অ্যান্ড্রয়েড, তাই তো আমাদের হাতে রিল স্ক্রোল, সারা পৃথিবী দেখতে পাচ্ছি হাতের মুঠোয়। তাই আমরা বাকি মানুষের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। তো সেইটা যাতে আবার একটু করা যায়, সবাই যেন একসাথে বেঁধে বেঁধে থাকে, এইটা উদ্দেশ্য এই ছবিটার। বিমলদার এখানে ট্রেলারের অন্যান্য সমস্ত কিছু দেখার থেকে আমার খুব ভালো লেগেছে বাচ্চাদের সঙ্গে তোমার একসঙ্গে, কখনো নিজের মেয়ের সঙ্গে তুমি ট্যাক্সি করে যেতে যেতে ঘুমিয়ে পড়ছে, কখনো অন্যান্য বাচ্চাগুলোকে তুমি যেভাবে জড়িয়ে ধরছো, আগলে ধরছো, বাচ্চাদের সঙ্গে তোমার কীরকম কেমিস্ট্রি তৈরি হয়? এমনি আমার খুবই ভালো কেমিস্ট্রি তৈরি হয় আর কি। মানে আমি বাচ্চা খুবই ভালোবাসি, এবং এই ছবিতে দরিয়া যে আমার মেয়ের চরিত্র অভিনয় করেছে, এবং সৌরভদার মেয়ে, তো দরিয়ার সঙ্গে সিনেমার বাবা বলে বিমল সিনেমার বাবা। দেখো সৌরভদা মজা করে বলে যে
সিনেমার বাবা বেশি ভালো না আমি রিয়েল বেশি লাইফের ভালো, বাবা হ্যাঁ। বেশি ভালো আর কি। তো সেটা তো অবশ্যই ও বলবে না, কিন্তু ও শুটিংয়ের সময় খুবই আমরা খুবই না, ও খুবই যে ভালো ভালো bonding। বাচ্চাদের সঙ্গে বোঝা গেছে, কারণ দরিয়াকে তো আমি স্বাভাবিকভাবে ওর থেকে আমি বেশি চিনি, ভালো চিনি। ও খুবই থিয়েটার করেছে, থিয়েটার প্র্যাকটিসের মধ্যেই থাকে। তো স্টেজে উঠলে বা পাঠ করলে ও যেটা বলা হয় সেটাই সবটা করে, সেগুলো নিয়ে অসুবিধা নেই। এমনি একটু ইন্ট্রোভার্ট, এমনি চুপচাপ কারোর সাথে কথা বলবে না, চুপচাপ থাকবে। কিন্তু পাঠটা দিয়ে যদি বলতে হয় এখন তোমার কাঁধে উঠে লাফিয়ে তোমার চুলের মুঠি টেনে কেউ সব করে দেবে, সব করে দেবে। কিন্তু ওটা শেষ হয়ে গেলেই তুমি আয় না পাশে এসে বস না, মানে ওই সেদিনকে স্টেজেও দেখলাম কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ। কালকে চিত্রাঙ্গদাও একই কথা বলছিল আমাদের স্পেশাল স্ক্রিনিংয়ের পর, যে ও কিন্তু মিচকে আছে সৌরভ, ও এমনি ডাকলে আসে না, কিন্তু পাঠ করছে যখন বোঝার উপায় নেই। হ্যাঁ, তো বিমল যে বাচ্চাদের সঙ্গে খুব ভালো, ও ফ্রি করে নিয়েছিল। মানে আমি দেখছিলাম ও 2-3 দিন ওয়ার্কশপে বলা বলি করার পর, এখানেও হয়েছে, আমার রিহার্সাল রুমে ওরা একদিন গিয়ে প্র্যাকটিস করেছে। মানে দরিয়ার ওর সাথে থাকতে ভাল লাগছিল, সেইটাই তো আমার প্রয়োজন ছিল, যে ওর সাথে যেন থাকতে ভালো লাগে। মানে ওর মধ্যে যেন সেই ওই স্নেহটা খুঁজে পায়, মানে মানে আমি ওর সাথে যেমনভাবে থাকি ওই স্নেহটা যেন ও খুঁজে পায়। কারণ তবেই তো ওরও একটা প্রাণ থেকে, ও তো এতটা অ্যাক্টিং শিখবে, এই বয়সে তো আর অ্যাক্টিং জানা যায় না, কিন্তু ওর ওই রিয়েল স্নেহটা দরকার, যে বাবা বলে যে ডাকবে, এই যে বাবা ডাকটার মধ্যে তো একটা স্নেহ দরকার। হ্যাঁ, মানে ওটা আমি পেয়েছি, ওই যে বাবা বলে যে ডেকেছে ওই জায়গাটা, একদম। মানে ওই স্নেহটা দিয়েছিল, সেটা ওরই দায়িত্ব ছিল। আচ্ছা, মানে বাবা থেকে তুমি উড়িপ বাবা হয়ে ওঠোনি, কিন্তু বাচ্চাদের সঙ্গে থাকলে কতগুলো জিনিস হয়। সেটা হলো ওদের সঙ্গে থাকতে থাকতে নিজের ভেতরে বেশ কতগুলো শয়তান ব্রেন জেগে ওঠে, যেগুলো আরে এগুলো তো করা যায়। মানে কখনো নিজেকে হয়তো সেটা করতে পারছি না, ওদের দিয়ে সেটা আমরা করিয়ে নিই। সেটা যে কোনো কিছু হতে পারে, একটা বাড়িতে ঢিল মারাও হতে পারে। এরকম কোন কোন জিনিসগুলো দরিয়ার সঙ্গে থাকতে থাকতে আমার মনে হলো আচ্ছা এগুলো তো করিয়ে নেওয়া যায়। না সেরকম কিছু মনে হয়নি। হ্যাঁ, দরিয়ার সঙ্গে ওটাই আর কি, মানে আমাদের ভালো ওই শুটিং চলাকালীন আমাদের খুব ভালো বন্ডিং হয়ে গেছিলো আর কি। মানে ও শুটিং স্পটে বেশিরভাগ সময় আমাদের একসঙ্গেই আমরা কাটালাম আর কি। সেটা ট্যাক্সির মধ্যে যখন সিনটা করছি, সিনটার বাইরেও যখন আসছে সকালবেলা সেটে আসছে, তারপর থেকে বেশিরভাগ সময় আমাদের সঙ্গে কাটতো আর কি। মানে খুব নর্মাল স্বাভাবিক কথোপকথন হতো, কি করলি বা কেমন লাগছে, কি ভাবলি বল, চল ডায়লগুলো বলা বলি করে নি। হ্যাঁ, বন্ধু। ও সবসময় আর কি খুবই অ্যাক্টিভলি, খুবই স্পন্টেনিয়াসলি সেটা ইয়ে করতো। রিহার্সাল করতে বললেই একদম এটা আছে, ও যদি রিহার্সাল তুমি করতে বললো না, ও কিন্তু একদম একদম মানে ও এটাও বলেছিল যে ঠিকঠাকভাবে করবে। এত কম রিহার্সাল করে হয়ে যাবে, এটা বলেছিল আমাদেরকে। কারণ সেইটা তৈরি হয়েছে অবশ্যই সৌরভদার সঙ্গে ওই একটা ওই পরিবেশের মধ্যে থাকা, বড় ছোটবেলা হয়ে থেকে ওঠা, জাপনটা ছোটবেলা ওরকম বড় হয়েছে হওয়া, বলে। উপায়ও ছিল স্টেজটা না, দেখছে, উপায়ও ছিল না। মানে 2.5 মাস ওকে ফ্লাইটে তুলে দিয়েছে। হ্যাঁ, মানে উপায় নেই তো, মানে তো আমরা শো করতে যাচ্ছি, কোথায় থাকবে, তো তখন ও ব্রেস্ট ফিট করে, তো টুর্নার শো, তো আমরা আগরতলা যাচ্ছি, বেঁধে চললাম, তো যা হবে দেখা যাবে আর কি, এরকম উপায় নেই। তবে এবার একটা অন্য প্রসঙ্গে আসি, সেটা হলো সারল্যটা, যেটা তুমি বলছিলে যে ওই একসঙ্গে বেঁধে বেঁধে থাকে, এগুলো যেমন চলে যাচ্ছে, ঠিক সেরকম সারল্যটাও আমাদের জীবন থেকে খুব চলে যাচ্ছে। মানে আমরা নিজেদের বাড়িতে বানানোর ক্ষেত্রেও যদি আমরা একটা 1 BHK ফ্ল্যাটও নিয়ে আমরা একটু সিনেমাটিক করার চেষ্টা করি, সেক্ষেত্রে তুমি সিনেমাটাই বানালে কিন্তু সারল্যটা ধরে রাখার চেষ্টা করলে, এটার জন্য তোমার আর্ট ডিরেক্টরের সঙ্গে তোমার কতবার ড্রাফটিং হয়েছে? বহুবার। মানে আমি ওইটাতে খুব খুঁতখুঁতে, আর্ট, পোশাক, রং খুব খুঁতখুঁতে। তো সেইটা নিয়ে বহুবার হয়েছে। মানে সঞ্জয় এটার আর্ট ডিরেক্টর, নন্দিনী স্টাইলিংটা, কস্টিউমটা করেছে। তো আমাদের যৌথভাবে উইথ ডিওপি এই কাজটা খুব লম্বা প্রসেসের হয়েছে, এবং যে আমরা যেটাই দেখাবো যেন এটা আরেকজন দেখে মনে হয় তো আমার বাড়ি, যেন সিনেমার বাড়ি না মনে হয়। হ্যাঁ, মানে যেমন এই স্পেশাল স্ক্রিনিংয়ের পর বারুইপুরেই, এই অঞ্চলটা যেহেতু বারুইপুর দেখানো হয়েছে, চিত্রাঙ্গদার বাড়ির জায়গাটা বারুইপুরেরই, আমাদের এক থিয়েটারের ভাই, সে সিনেমাটা দেখেছে। সিনেমাটা দেখে আমাকে কালকে একটা দারুণ জিনিস বলেছে। এটা তো সব জিনিস তো সবার জন্য থাকে না, ও যেহেতু বারুইপুরে থাকে, ও আমাকে এসে বলছে সিনেমার শেষে, তুমি রাধেশ্যামের প্লাস্টিকটা কোত্থেকে জোগাড় করলে? এবার আমি বলছি যে কোন সিনেমা বলতো? এবার আমার রাধেশ্যামটা মনে ছিল না, আমি ওখানে চেয়েছিলাম একটা প্লাস্টিক থাকবে একটু
অড কালারের, যেটা প্যালেটের বাইরে, কিন্তু সেটা বারুইপুরের দোকানের কোনো প্লাস্টিক। তো সেইটা আমার আর্ট ডিরেক্টর জোগাড় করে সেইটাই ঘরে টাঙানো হয়েছে। এবার ও যেহেতু বারুইপুরে থাকে, ও এখন বারুইপুরে থাকে, ও রাধেশ্যাম বললে এখন বুঝতে পারবে। আচ্ছা, তুমিও বারুইপুরে? হ্যাঁ, এবার মজাটা হচ্ছে আমাকে ওই ভাইটি এসে বলছে, আমি দেখে ভাবছি এই রাধেশ্যামের প্লাস্টিক তো এইভাবে আমার বাড়িতে ঝোলে, কারণ ও তো বারুইপুরে। এই যে আমি বলছি এইটা যে করা গেল, সে ও দেখতে পেলো যে এইরকম বাড়িতে একটা হুকের মধ্যে একটা রাধেশ্যাম, যারা বারুইপুরে থাকে তাদের মধ্যে সবার বাড়িতে একটা করে রাধেশ্যামের প্লাস্টিক আছে। কি মানে যে দোকানটা রাধেশ্যাম কাপড়ের দোকান, মানে এরিয়ার খুব নাম করা। রাধেশ্যাম বস্ত্রালয় আর কি। তো খুবই বারুইপুরের খুবই পুরনো এবং খুবই নাম করা একটা দোকান আর কি। আমাকেও ফার্স্ট এসে বলো, তুমি রাধেশ্যামের প্লাস্টিকটা কোত্থেকে পেলে? আমি বলছি এই যে এইটাই তো আরেকটা মানুষ দেখে মনে করছে আমার বাড়ি, তো এটাই উদ্দেশ্য ছিল। কিন্তু তার সঙ্গে তো আরও একখানা জিনিস চলে আসে সৌরভ, তো ওই দেখতে দেখতে যেটা বলছিলাম একটু আগে, দেবপ্রিয়াদির সঙ্গে কথা বলছিলাম, যে পঞ্চায়েত দেখে যেরকম মনে হয়েছিল এটা আমার জায়গা, এই জায়গাটা আমি যেতে পারি, তোমার ট্রেলারটা দেখে ওরকম মনে হয়েছিল এটা যেন আমার জায়গায়, এটা খুব রঙিন নয়, মানে আমি বলছি না যে ফ্যাকাশে, কিন্তু এটার মধ্যে একটা এমন জিনিস আছে যেটা টানবে, যেটা দেখে মনে হয় অনেক দূরের, হাইলি এক্সপেন্সিভ, না সেটা হয়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কালার টেক্সচার যেভাবে তুমি চুজ করবে তোমার সিনেমার, সে কালার প্যালেটটাও তো খুব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে এডিটারের সঙ্গে তোমার সেটআপটা? হ্যাঁ, কালারিস্ট ছিল আমির, এডিট করেছে প্রণয়। তো আমরা একটা, আমি আর অঙ্কিত একদম শুরুতে অঙ্ক কঠিনের সময় সেটা করেছিলাম, একদম শুরুতে, মানে যখন আমরা প্রেপে বসে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হচ্ছে, আমি আর অঙ্কিত নিজেদের মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রচুর সিনেমা দেখি। মানে ও যেটা দেখলো আমাকে টুক করে পাঠিয়ে দেয়, এটা এমনি দেখে রাখো তো সৌরভদা, আমিও এটা দেখে রাখতো, মানে হয়তো আহামরি সিনেমাও নয়, দুটো শর্ট দেখলাম হয়তো। তো আমাদের একটা প্ল্যান করা ছিল যে আমরা এই একটা ধরন মেনটেন করব। তো সেই ধরনটা রেফারেন্স ছিল না, এটা তো একটা তো রেফারেন্স থাকেই, সেটা সারা পৃথিবীর যা যা ছবি দেখছি সেগুলোর থেকে একটা রেফারেন্স মাথার মধ্যে চলে, এবং সেই সব রেফারেন্স দেখতে 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 নানান কিছু ভাবতে 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 একটা জায়গায় আমরা ফিক্স করি যে আমরা এই কালার প্যালেটটা এবং এই পোশাক প্যালেটটা এবং এই কালার টোনটা, যে একটু গ্রেন্স থাকবে, যেটা গ্রেন্স হলে আমরা অ্যাভয়েড করি, আমরা একটু গ্রেন্স রাখবো, যে এইটা আমরা একটা ফিক্স করে ফেলেছিলাম। এখন সুবিধা হয়েছে, এখন এই এআই এর যুগ, নিজের মতন করে আমরা খানিকটা একটা ফ্রেম করে দেখেও নিয়েছিলাম যে এই কালার টেক্সচারটা মেনটেন করব, তাতে আমাদের পুরো টিমকে কমিউনিকেট করতে সুবিধা হলো। তো আমরা একদম যেটা শুটিংয়ের আগে প্ল্যান করেছিলাম সেই কালার টেক্সচারটাই শুটিংয়ের পর অবধি মেনটেন করতে পেরেছি। মানে সেটা আমাদের একটা লম্বা প্রসেস গেছে, কিন্তু সেটা খুব এনজয় করি। বেশ, এবার আসি বিমলদার কাছে, বলছি কোন প্রসেসটা বেশি তোমার চরিত্রটার সঙ্গে বেশি গেছে? সেটা হলো নিজের মেয়েকে নিজের কাছে দুদিন রাখা, নাকি এই যে লম্বা বাস জার্নিটা করতে, কোন প্রসেসটা বেশি লম্বা যে গেছে বলো তো? মানে প্রসেসটা দুটোই প্রসেসই একই। সেটা হচ্ছে আমাদের স্ক্রিপ্টটা হাতে পাওয়ার পর যে প্রসেসটা আমাদের কাছে, না বলছি সিনেমাটিক জার্নিতে তোমার চরিত্রটা কোন সময়টা বেশি পেয়েছে, এই লম্বা সফর বাসের নাকি মেয়ের সঙ্গে সময়? মানে মেয়ের সঙ্গে তো সময় পাই, মেয়ের সঙ্গে তো সময় পায় না বলেই ওর একা থাকাটা, কিন্তু ওর পারপাসটা তো ওই একটু থাকবো, ওই জন্য মানে আরো কিছু বাড়তি সময় বাইরে কাটানো, বা নতুন একটা পারপাস যেটা খুঁজে পেয়েছে সেই পারপাসটার সঙ্গে আরো বেশি শহরে সময় কাটানো। কারণ এই চরিত্রটা তো বাড়িতে একাই থাকে, সপ্তাহে হয়তো মেয়ের সঙ্গে একবার দুবার দেখা হচ্ছে, তা হয়তো কোনো সপ্তাহে হচ্ছে না, ফলে বাড়ি গিয়ে কি করবে, বাড়িতে তো একা, আর কিছু বাড়ির মধ্যে কিছু অগোছালো স্মৃতি, কিছু ফ্রেম, ফিরলেও একা, না ফিরলেও একা, আর বাড়িতে ফিরলেও একা, আর না ফিরলে তো একাই। ওই যে আমাদের একটা গানের যে মোমেন্টে, যারা দেখেছে মেঘেদের নাম গানের মোমেন্টে, একটা জায়গায় ট্যাক্সিতে একা ফেরে, মেয়ের হেয়ার ব্যান্ডটা দিয়ে চোখে জল, যে ওই হয়তো মেয়েকে ছাড়তে গিয়ে ওইটুকুটা রয়ে গেছে, মানে ওই আগলে যা পাচ্ছে আগলে নিচ্ছে, ওই তো জানে মানে পরের সপ্তাহে আবার মেয়ের সঙ্গে দেখা হবে, নাও হতে পারে। তো যখন তো এইরকমই মুভমেন্ট অনেকগুলো আছে, মানে এটা আমাদের জেনারেশনের যারা আমরা বাবারা বা মায়েরা, আমরা আমাদের কাজের জন্য খুব কম পাই ছেলে, মানে সন্তানদের, মানে আমি তো পাই খুব কম। এইগুলো সবাই আমরা খুব, না আমার ওই যে তুমি যেটা প্রথমে বললে না, যে দেখে মনে হচ্ছে এটা দূরের নয়, সিনেমার ধরনটা বা ট্রেলার দেখে রিচেবল, তুমি একটা শব্দ ব্যবহার করলে যে এটা রিচ করা যায়, যে এটা আমাদের জেনারেশনের
ও বাবা হয়নি, আগামী দিনে বাবা হবে হবে না সেটা ওর ডিসিশন। কিন্তু আমি বলছি আমার জেনারেশনে তো প্রচুর জন আছে এই 37-38 বছরের যারা বাচ্চা বাবারা, হ্যাঁ তারা এই মুহূর্ত, শিশু বাবারা, এই মুহূর্তগুলো কিন্তু আছে যে আমরা কম পাই। সেটা নানান কারণে আমি এখন কম পাচ্ছি আমার কাজের ধরনের জন্য, বা সত্যি ওর জীবনের গল্পটার মতনও তো অনেকের গল্প আছে, এটা কোনো কারণে একটা ব্রোকেন ফ্যামিলি, যে সেটা নানান কারণ হতে পারে এবং সেটা নিয়ে আমার কোনো ট্যাবু নেই, সেটা হতেই পারে এবং সেটা হলে যদি সবটা ভালো হয় তাতেও সমস্যা নেই। কিন্তু ওর কষ্টটা হচ্ছে আমি ওকে একটু বেশি পাচ্ছি না, হেয়ার ব্যান্ডটা আঁকলে মানে এটা রিচেবল, এটা লোকজন দেখে পৌঁছানো যায়, মানে এইটাই রাখার চেষ্টা। আর এর থেকেই প্রথম যেটা দিয়ে তোমাদের ট্রেলারটা শুরু হচ্ছে, দুজনের পাটা হঠাৎ করে থেমে যাওয়া একটা প্রশ্নে। হ্যাঁ, এইটা আমার মানে যদি একটু বলো এই সিনটার উৎপত্তি, ভাবনা, ব্যাপারটা করে তোলা, আমার খুব ভাল লেগেছে। এটার হয়তো আমি মানে ব্যাখ্যা দিয়ে প্রশ্নটা করতে পারছি না। ইম্প্রোভাইজ করতে করতে হয়েছে, দুজন ভালো অ্যাক্টর ছিল আমার হাতে, বিমল আর চিত্রাঙ্গদা। ওরা শুধু হাত পা দিয়ে অভিনয় করেনি, ওয়ার্কশপ থেকে মস্তিষ্ক দিয়ে অভিনয় করেছে। তো এটা ঘটেছে সেদিন শুটে, ঘটেছে এটা যে আমরা এটা এইরকম একটা শর্ট, এই পায়ে ধাক্কা লাগার ব্যাপারটা কিন্তু স্ক্রিপ্টে ছিল না, এটা ইম্প্রোভাইজ। এটা আমাদের ওখানে ওই চাতালটায় মানে ওই মাচাটায় বসে ওটা ওখানে ইমপ্রুভ, মানে ও যখন ওটা আমরা একটা জিমি জিপে তুলবো, শটটা পুরোটা প্ল্যান করব যখন, তখন ওরা এমনি দোলাচ্ছিল, তখন এইটা আলোচনা হতে হতে এটা আমরা ঠেকে গিয়ে থেমে থাকতো, তারপরে আমি মুভ করব। এই মোমেন্টটা যে এই যে ইতস্তত হয়ে যাওয়াটা আমাদের যেটা ঘটে, মানে দুটো মানুষকে হয়তো একটু ভালো লাগে বা সঙ্গটা ভালো লাগছে, ওই হতো না আমাদের সবার ছোটবেলায় হয়েছে না, হাঁটতে গিয়ে এরকম হাতটা ঠেকে গেছে, ওই ঠেকে যাওয়াতে একটা থমকে যাওয়া আমাদের সবার একদমই তাই। মানে ওই প্রথম First অজান্তে ধাক্কা লাগার পর যে নিস্তব্ধতাটা আসে, তো সেটাই তো অনেক না বলা কথাগুলোকে, মানে ও পাটা সরিয়ে নেয় আর ও কি করবে একটু চিত্রাঙ্গদা পাটা এরকম করতে থাকে। আমি বলছি এই যে আনইজি মোমেন্ট আমার খুব ভাল লাগে এই মোমেন্টগুলো। তোমরা দুজনে কি খুব একটু প্রেমিক মানুষ? মানে এই ছোট ছোট যে মুহূর্তগুলো, এগুলো তো আমরা ভুলে যাই, এগুলো একদম ছোট বয়সের মোমেন্ট। ভেবে দেখো একটুখানি 9, 10 টিনেজার, বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্রেম ভাঙা, প্রেম হওয়াতে এগুলোর অত আমাদের কাছে ক্যাজুয়াল হয়ে যায়, মানে অনেক কিছু আমাদের কাছে খুব আচ্ছা নর্মালি হয়ে যায়। ওই মোমেন্টগুলোকে তুলে রাখা, ব্রেনের ভেতর রেখে দেওয়া, স্টোরেজে রাখা, এটা খুব প্রেমিক মানুষ না হলে কি করা যায়? আমি খুব প্রিজার্ভ করি, আমার খুব ভালো লাগে। মানে আমার এই প্রেম মানেই তো জড়িয়ে ধরা চুমু খাওয়া নয়। আমরা যেভাবে বড় হয়েছি, ওই জানলা থেকে একবার যদি দেখা হয়ে যেত, ওই বছরটা কাটিয়ে দিতাম আর কি। মানে এতটাও নয় গো, পুরো এক জানলা দিয়ে পুরো সত্যি গো, আমি বলছি না আমার ক্ষেত্রে হয়েছে। আমি কোয়ার্টারে বড় হয়েছি। আমি আমার স্কুলে আমার একজন ক্লাসমেটকে আমার খুব ভালো লাগতো, কিন্তু আমি ওকে কোনোদিন বলিনি। তখন আমি কলকাতায় পড়াশোনা সূত্রে আসার পর আফটার হায়ার সেকেন্ডারি, আমাদের যে বাস স্ট্যান্ডটা আছে, যেখান থেকে বাসটা ছাড়ে, ঠিক বাস স্ট্যান্ডের অপোজিটে হচ্ছে ওর বাড়ি। আচ্ছা, এবারে ওর বাবা খুব মানে শাসনে রাখতো আর কি, এবং ও ছেলেদের সঙ্গে মেলামেশা পছন্দ করতো না। তো আমি ফলে ফোনও ছিল না তখন আমার কাছে, আর ও হাতে ফোন দিত না। গ্রামের দিকে এর বাবার একটু হয়তো মেয়েরা রাতে বেশি মেলামেশা করাটা ওটাকে খারাপ চোখে দেখে আর কি। তো আমি কিন্তু কোনোদিন ওকে বলিনি যে আমি ওকে ভালোবাসি, কিন্তু ওইটা স্কুল থেকে হায়ার সেকেন্ডারি মানে 12 থেকে আমার সেকেন্ড ইয়ার অবধি এটা হয়েছে। এই টানা 3 বছর ধরে হয়েছে। 1 বছর কি বলছো, 3 বছর হয়েছে আমার এরকম। মানে আমি কোয়ার্টারে বড় হয়েছি, তো মানে এই পুজোর দশমীতে যদি ওই মেয়েদের গ্রুপ ছেলেদের গ্রুপ আলাদা বসা হতো, তো দুর্গাপুজোর সময় দশমীতে যদি ভাসানের নাচের সঙ্গে একটা গোল নাচ যখন ফর্ম হতো, যদি পাশাপাশি একবার হাত ধরে নেচে দেওয়া যায়, এগুলো তো আছে, মানে এগুলো থেকে ভালো কিছু হতে পারে না আর কি। মানে এগুলো তো এইটা আমি বলছি, মানে বাঙালিদের এগুলো হচ্ছে প্রেমের একটা, এবং আমি এগুলো যত্ন করে প্রিজার্ভ করি। আমার প্রচণ্ড ভালো লাগে এই পুরনো সিম্পল যে ভালো লাগাগুলো একে অপরের ছিল, যেটা এখন নেই। আছে, নেই বলবো না, আছে খুব কম। মানে এখন ডিমান্ডগুলো একটু অন্যরকম হয়ে গেছে। আমি খুব ওইগুলো প্রিজার্ভ করতে ভালো লাগে। এমনি একটু বসে একটু কথা হলো, আমার ওই মোমেন্টটুকু রেখে দিতে, আমার প্রিজার্ভ করে রাখতে বেশ ভালো। মানে এই ছবি জুড়েও বহু মুহূর্ত, আমি এই মুহূর্ত থেকেই সৌরভদা যে কথাটা বলবো, আমি দেখছিলাম যেখানে
শঙ্করদা এবং সেজুন্তি দি, মানে ওই দুজনের যে একটা যে মোমেন্টটা যে মানে ভীষণ আলতো করে চুলটা সরিয়ে নেওয়া, এইগুলো তো আমরা কোথাও না কোথাও ওই একটা স্টুডিও টাইপ করে দিয়ে দিই, এগুলো আমাদের জন্যই ইয়াং এজেই এটা হয় আমরা ভেবে দিই তো, কিন্তু ওদের ভেতর থেকেও তো একই জিনিস, একই রোম্যান্টিসিজমের নার্ভ। ছবিটা কিন্তু সেটাই, মানে আমাদের ছবিগুলো সবটা চরিত্রটার আলাদা আলাদা ক্রাইসিস আছে, কিন্তু এই ক্রাইসিসটাকেও আমরা সেলিব্রেট করতে পারি, ক্রাইসিসটার মধ্যেও আমরা একটা ভালোভাবে বেঁচে থাকার গল্প বলতে পারি। শুধু ক্রাইসিসটাকে দেখানো ইন্টেনশনটা নয়, ক্রাইসিসটার মধ্যে থেকে কি করে নিজের পারপাসটাকে খুঁজে ভালোভাবে থাকা যায়, সেটাই কিন্তু অনেক দিন পরে। মানে একটা লোক আনন্দ খুঁজতে গিয়ে শুধু একটা গোটা কেকে হ্যাপি বার্থডে হ্যাপি লেখাটা খায়, মানে আমাদের গল্পে এর থেকে সিলি কিছু হতে পারে না, শুনে মনে হবে এর থেকে বোকা বোকা জিনিস। একদম ওর ভাল লাগে ওই হ্যাপি লেখাটা খাবো, ওইভাবে আনন্দটাকে সেলিব্রেট এবং এবং সে বলে যে আমি আনন্দ চিবিয়ে খাবো, এই লাইনটাও বলে আনন্দ পায়। মানে আমি বলছি যে সিলি থিংস, আগে কিন্তু আমরা সব সিলি থিংস নিয়েই থাকতাম, এই সিলি থিংসগুলো যে অনেক কিছু দিতে পারে, যে ওই ওর আর চিত্রাঙ্গদার বহু দৃশ্যে আছে, সে টিফিন কৌটো থেকে বাড়িতে খাবার নিয়ে আসা, বাড়ির খাবার নিয়ে এসে ওকে খাওয়ানো হোক, প্রতিটা জিনিস আছে, এবং সাইকেলে ওদের মুহূর্তগুলো বা বেগুন পোড়া হোক, এই যে বেগুন পোড়ার ইমোশনটা যারা গোটা ছবিটা দেখেছে তারা জানে, এই বেগুন পোড়ার ইমোশনটা প্রচণ্ড পরিমাণে এই ছবির মেন প্রোটাগনিস্ট প্রায় বেগুন পোড়া হয়ে যায়, প্রায় বেগুন পোড়াটা এমনই একটা, দেবেশদা প্রচুর বেগুন পোড়া খেয়েছে ছবিটা জুড়ে, কি অসাধারণ মুহূর্ত, হ্যাঁ দারুণ, প্রচুর বেগুন পোড়া খেয়েছে। তো এই সিলি থিংসগুলো সেলিব্রেট করার চেষ্টা করেছি অনেক দিন পরে। গান একটা ছবির তো খুব ইম্পর্টেন্ট পার্ট, এবং তোমার ছবির গানগুলো অনেক গান, মানে গানের বাহুল্য নেই, কিন্তু যেটা আছে সেটা সময়ের সঙ্গে বইয়ে দেওয়া আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সিনগুলো কোনগুলো বসবে, হাউ ডিড ইউ সিলেক্ট? সেটা তো একটা মোটামুটি প্ল্যান করাই থাকে, তারপরে এই গানটা যখন তৈরি হয়েছে, ধ্রুবদা লিখেছে, তো আমরা একটা লম্বা ব্রিফ গেছে ধ্রুবদা যে কী ধরনের লিখবে, এবং ধ্রুবদা যেহেতু একদমই আমাদের ইন্ডাস্ট্রির মেন স্ট্রিম লিরিসিস্ট নয়, এক্স ইকুয়ালস টু প্রেমে লিখেছিল গান, আর তারপরে এটাই লিখলো। ধ্রুবদা একদমই একজন রাজনৈতিক মানুষ। ধ্রুবদার সুবিধাটা হচ্ছে, খুব ভালো রাইটার, সুবিধাটা হচ্ছে ধ্রুবদা খুব মাঠে ঘাটে কাজ করেছে, সেটা কলেজ জীবন থেকে করেছে, এবং ওই এসেন্স অফ দ্যাট শ্রেণী ওটা খুব ভালো চেনে, ওটা খুব ভালো বোঝে, ওই জন্য একটা সঙ্গে থাকার গানে মেহেরবানি, ইনাম এই শব্দগুলো ব্যবহার করতে পারে, চট করে, বা ওই যে মানে কতটা কবি হলে হবে কবিরাজ, সারাবে তোমার বেমারি, এই যে বেমারি শব্দটা তো আমরা ভুলেই গেছি, বিমার, আমরা পুরনো গ্রামের দিকে ওর খারাপ বেমারি হয়েছে, হ্যাঁ, মানে এই শব্দগুলো যে এসছে, এই রুটগুলোকেও তুলে এনে, তারপর সানাই বড্ড ভালো মিউজিক করে ফেলেছে। সানাই আর আমি আলোচনা করি, এটা ঠিক করে ফেলেছি আর কি, প্রায় আর কি, মানে ও খুব ভালো মিউজিশিয়ান, কিন্তু এইটা কি হয়ে গেল একটা, মানে তো তারপরে তো মুহূর্তগুলো যতটুকু ছবি দেখার আগে দেখাতে চেয়েছি ততটুকু দেখিয়েছি আর কি। বৃদ্ধাশ্রম বলতেই তো আমরা একটা দুঃখের জায়গা প্রথম চলে আসে, যে সবাই খারাপ আছে, ওখানে প্রত্যেকটা চরিত্রকে জীবন দেওয়া এবং প্রত্যেকটা চরিত্রের জন্য আলাদা আলাদা খুশিগুলো বেছে দেওয়া, সেগুলোকে একসঙ্গে করা, এটা কতখানি এখন অবধি তোমার কাছে কি কি রেসপন্স এসেছে? এটা বৃদ্ধাশ্রম ঠিক নয়, মানে এটা একজনের বাড়ি, সে ঠিক করে যে আরও সবাই এসে আমার সঙ্গে থাকুক, এটা কমিউন করে থাকার মতন, আগে যেভাবে থাকতো লোকজন, প্রায় একটা সাংগঠনিক জায়গা থেকে থাকার মতন। তো সেই রেসপন্সটা পাচ্ছি যে একা থেকে দুঃখ পেয়ে লাভ নেই, চাইলেই আমরা একটা পরিবার বানিয়ে থাকতে পারি, যে পরিবার এক্সিস্ট করতে হবে সবসময় তা তো নয়, আমি পরিবার ক্রিয়েটও করতে পারি। তো এখানে একটা শ্রেণীকে দেখতে পাচ্ছি তারা পরিবার ক্রিয়েট করার চেষ্টা করছে, আর একটা শ্রেণীকে দেখতে পাচ্ছি তাদের এক্সিস্টিং পরিবার টিকিয়ে রাখার চেষ্টা করছে। তো পরিবার থাকতেই হবে হাতে, এরকম কোনো ব্যাপার নেই, চারটে ইন্ডিভিজুয়াল মানুষ তারা এক হয়ে একটা পরিবার হয়ে থাকুক না, এইটাই উদ্দেশ্য। আর তোমার পরিবারে কি শেষ অবধি চিত্রাঙ্গদার জায়গা তৈরি হলো, না সেই তোমরা লম্বা রাস্তাটাই হাঁটতে চলেছো? সেটা জানতে হলে আমাদের ছবিটা দেখতে হবে, একদম মাস্ট, সেটাই আমাদের ছবির, মানে আমার জীবনের পারপাসটা কোন দিকে এগিয়ে যাচ্ছে, মানে সায়কের জীবনের পারপাসটা, সেটা পুরোপুরি সেই চরিত্রটা জানতে গেলে, চরিত্রটা জার্নি জানতে গেলে আমাদের ছবি অনেক দিন পর আমাদের দেখতে হবে, আপনাদের দেখতে হবে। তো সিনেমা হলে চলছে, আপনারা বুক মাই শোতে বা টিকিট কাউন্টারে গিয়ে ঝটপট টিকিটটা কেটে ফেলুন,
আর দেখে ফেলুন। আর শেষ একটা প্রশ্ন দিয়েই শেষ করব, সেটা হলো তুমি যে এই বলছিলে না যে একসঙ্গে বেঁচে থাকা সমস্ত কিছু, কিন্তু তোমাদের ট্রেলারেই শেষ যে জায়গাটায় যেখানে চিত্রঙ্গদা বলছে আমি আমার সাইকেলের পেছনে সিটে আর কোনোদিন কাউকে বসাবো না, একটা খুলে দিলাম। খুলে দিলাম। আমাদের জীবনেও তো এরকম কিছু শূন্যস্থান থাকে, যে শূন্যস্থানটায় অন্য কেউ কখনো বসতে পারে না, কখনো কোনো কিছু দিয়ে সেটা রিপ্লেস আমরা করতেও চাই না, করা যায়ও না। এই শূন্যস্থানটা থাকাটা কতটা দরকার নিজেকে ড্রাইভ করে ওই পারপাসটা খুঁজে পাওয়ার জন্য? হ্যাঁ, মানে শূন্যস্থান তো হবেই, স্বাভাবিকভাবেই হবে। একটা এত বড় একটা জীবন, সেখানে ভালো খারাপ মিশিয়ে একসঙ্গে থাকা, হেরে যাওয়া, এবং হেরে যাওয়াগুলো যে না থাকলে তো জিতে যাওয়ার কোনো আনন্দ নেই। তো থাকুক না শূন্যস্থান, শূন্যস্থান পূরণ করে নিতে পারলেই তো হলো। মানে শূন্যস্থানটা যেন ওই ছোটোবেলার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতনই, শূন্যস্থান পূরণ করার মতনই যেন আমরা ড্যাশটা ফাঁকা না থেকে যায়, যেন পূরণ করে ফেলতে পারি, সেটা যেভাবে হোক, যেভাবে হোক। তাহলে যাহারা তাদের খরচা মানে পকেটের খরচা করিয়া এই নিজের ইচ্ছা পূরণ করতে আসছে তাদেরকে একটুখানি যদি ওয়েলকাম করে দাও। প্লিজ দেখুন, আমরা খুব আলাদা একটা ছবি বানিয়েছি এরকম বলবো না। এই ছবিটা একদমই আলাদা নয়, একদমই অন্যরকম নয়। মজার কোনো ঘটনা তো ঘটেই। হ্যাঁ, মানে এই ছবিটা আপনাদের, এই ছবিটা দেখলে এইটুকু আমাদের বিশ্বাস সকলের চিনতে পারবেন, প্রত্যেককে চিনতে পারবেন। সবাই আপনার বাড়ির আশেপাশের মানুষ, সবার সাথে সোসাইটিতে আপনার রোজ দেখা হয়। আর যদি ভালো লাগে একটু আরেকজনকে বলবেন, তাহলেই এই ধরনের ছবি একটু থাকবে, নাহলে তো কঠিন হয়ে যাবে।